Assume you have just been hired as business manager of Subway Pizza Limited, a pizza restaurant located adjacent to the commercial hub of Dhaka. The company's EBIT 5 lakh টাকা হলো last year. Since the area is restricted, EBIT is expected to remain constant in real terms over time. EBIT কত? EBIT কত? 5 লাখ টাকা স্যার। 5 5 lakhs, lakhs 5 টাকা। lakhs. 5 lakhs টাকা. Okay. Since no expansion capital will be required, Subway Pizza Limited plans to pay all of its earnings as dividend. মানে যা আর্ন হবে সবই কিসের ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিবে। The management group owns about 50% of the stock and the stock is traded in the stock exchanges এবং টোটাল শেয়ারের 50% কি আপনার বোর্ড অফ ডাইরেক্টরের কাছে আছে এবং বাকিটুকু কি স্টক এক্সচেঞ্জে আপনার ট্রেড হচ্ছে। The company is currently financed with all equity and it has 1 lakh shares outstanding এবং তার সাথে কি অল ইকুইটি ফাইন্যান্স এবং তার বর্তমানে আছে কত আপনার 1 লাখ শেয়ার এবং শেয়ারের মার্কেট প্রাইস হলো 25 টাকা পার শেয়ার। When you apply your knowledge of finance, you believe that most company owners would be financially better off if the company use some debt. এবং আপনি চিন্তা করতেছেন কি যে আপনার জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যদি কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে আপনি কিছু ডেট ইউজ করেন তাহলে আপনার ফাইন্যান্সিয়ালি কি একটা বেটার অপশনে থাকতো। When you suggest this to your new boss, he encourages you to pursue this idea. যখনই আপনি আপনার বসের কাছে বললেন এটা, সে কি করলো আপনাকে এটাকে এস্টাবলিশ করার জন্য পার্সু করলো। As a first step, assume that you obtain from the firm's investment banker the following estimated cost of debt for the firm at different capital structure. এবং সে কি আপনাকে বিভিন্ন ক্যাপিটাল স্ট্রাকচারে আপনার কস্ট অফ ডেট কত হবে সেটা দিল। দেখেন যদি আপনার 20% ডেট থাকে তাহলে কস্ট অফ ডেট হলো 8%, যদি 30% থাকে 8.5, 40, 10, 50, 12. If the company were to recapitalize, debt would be issued and the fund received would be used to repurchase stock. Subway Pizza Limited is the 40% tax bracket and beta is 1 and the risk-free rate is 6% and the market risk premium is 6%. এই হলো ইনফরমেশন গুলি দেওয়া আছে। Provide requirement. Provide a brief overview of capital structure effects. Be sure to identify the way in which capital structure can affect the weighted average cost of capital and free cash flows. ঠিক আছে, কি চেয়েছে কি চেয়েছে ক্যাপিটাল স্ট্রাকচার ইফেক্ট, ব্রিফ ওভারভিউ অফ ক্যাপিটাল স্ট্রাকচার ইফেক্ট। কি ক্যাপিটাল স্ট্রাকচার কি? কম্বিনেশন অফ ডেট এন্ড ইকুইটি স্যার। ইকুইটি। তারপর বলছে বি শিওর টু আইডেন্টিফাই দ্য ওয়ে ইন হুইচ ক্যাপিটাল স্ট্রাকচার ক্যান এফেক্ট দ্য ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালকে কিভাবে আপনার ক্যাপিটাল স্ট্রাকচার ইমপ্যাক্ট করে বলেন তো? ডেট বাড়লে ওটা এবার ই করবে না। যদি ডেট বাড়ে তাহলে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল প্রথমে কমবে, তখন আরো সিগনিফিকেন্ট লেভেলে যাবে, তখন ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কি না কমে বরঞ্চ কি আরো বেড়ে যাবে, তাই তো? অপটিমাম লেভেলে। তো অপটিমামের পর এটা আবার আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা আবার বলছে ইফেক্ট অন ফ্রি ক্যাশ ফ্লো। ইফেক্ট অন ফ্রি ক্যাশ ফ্লো। হোয়াট ইজ ফ্রি ক্যাশ ফ্লো? ফ্রি ক্যাশ ফ্লো কি? ফ্রি ক্যাশ ফ্লো কি? রিটেন প্রফিট। নো, ফ্রি ক্যাশ ফ্লো জানি না। ডিভিডেন্ডের জন্য ফ্রি ক্যাশ ফ্লো কি? নো, ডিভিডেন্ডের জন্য না, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস।
Cash flow from Operating activities minus capital expenditure commitment of capital expenditure. মানে আমরা অপারেশন ক্যাশ ফ্লো ফ্রম দ্য অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে যদি আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের যে কমিটমেন্ট আছে এটা যদি মাইনাস করে দেই, তাহলে আমাদের যে ব্যালেন্স থাকবে সেটা হচ্ছে কি আপনার ফ্রি free cash flow, sir. ফ্রি ক্যাশ ফ্লোস। ক্লিয়ার? জি স্যার। তো ফ্রি ক্যাশ ফ্লো আপনার কিভাবে ইম্প্যাক্ট করতে পারে বলেন ক্যাপিটাল স্ট্রাকচার? স্যার ওই ডেপ থাকলে তো তার একটা ইন্টারেস্ট দিতে হবে স্যার, ইন্টারেস্ট দেওয়াতে তো তো আমার সো এখানে ফ্রি ক্যাশ ফ্লো বেসিক্যালি, হ্যাঁ ফ্রি ক্যাশ ফ্লো ইম্প্যাক্ট আসবে বেসিক্যালি আমার ফ্রি ক্যাশ ফ্লো ক্যালকুলেশনের জন্য আমার যে ইম্প্যাক্ট গুলি আছে অথবা যে প্যারামিটার গুলি আছে, ঠিক আছে, এই প্যারামিটার গুলি হ্যালো Yes, sir. জি স্যার, জি স্যার, হ্যাঁ Yes, sir. শুনতে পাইনি এতক্ষণ স্যার, হ্যাঁ কিছু শোনা যায়নি হ্যাঁ, তখন শোনা যায় না, এটা কি আমার এখানে প্রবলেম ছিল? সবাই কি শুনতে স্যার। পেরেছেন? Yes, free স্যার cash মাঝে flow কিছু আমার parameter শুনতে ওইটা পাইনি বলুন। স্যার। আচ্ছা, দেখেন এখানে পড়ি আমরা, হ্যাঁ, additional debt can affect the free cash flows. Additional debt can affect the future cash flow directly and indirectly. The direct cost of financial distress are legal fee. The direct cost of financial distress are legal fee. তারপরে ফায়ার সেলস এটসেট্রা। The indirect cost are lost customer, reduction of productivity of manager and line workers, reduction of credit, etc. বাট কোনোটাই কিন্তু আমাদের ইয়ার সাথে কিন্তু রিলেটেড না। শুধু একটা কথাই রিলেটেড, সেটা হচ্ছে কি আপনার সেলস। যদি সেলস না হয় তাহলে কিন্তু আপনার ফ্রি ক্যাশ ফ্লো ইম্প্যাক্ট করবে। It caused net operating profit after tax to go down due to the lost customer and drop into the productivity। এগুলি সব বিজনেসের কথা বলছে, বিজনেস রিস্ক। আবার বলছে এবং এটা ডিউ টু the lost customer and drop in productivity and causes the investment in capital to go up due to the increase in net operating working capital. Accounts payable will goes up and supplier tighten the credit। মানে সব ইনডাইরেক্ট কথাবার্তা বলছে। কিরকম? ধরেন সাপ্লায়ার আপনাকে ক্রেডিট দিল না, সাপ্লায়ার যদি আপনাকে ক্রেডিট না দেয় তাহলে আপনার কি ওয়ার্কিং ক্যাপিটালের উপর একটা প্রেসার পড়বে। ওয়ার্কিং ক্যাপিটালের উপর যদি প্রেসার পড়ে তাহলে আপনাকে ইন্টারজ্যাকশন বেশি বেয়ার করতে হবে। তো বেয়ার করলে আপনার কি ফ্রি ক্যাশ ফ্লো কমে যাবে। There are also effects due to asymmetric information and signaling. Manager know the firm future prospect better than the investors. Thus, manager would not issue additional equity if they thought the current stock price was less than the true value of the stock given the inside information. Hence, investor often perceive an additional issuance of stock as a negative signal and the stock price falls. মানে কথাবার্তা যা বলছে আমরা ক্লিয়ার তো নাকি? এতটুকু ক্লিয়ার? এখানে যা বলছি আমরা, বলছে ম্যানেজাররা কি কোম্পানি সম্বন্ধে ভালো জানে। এখন আপনার ব্যালেন্স শিটে কি ইনফ্লেটেড করা আছে নাকি আন্ডারমাইন করা আছে, এটা কিন্তু ম্যানেজার ছাড়া কিন্তু অন্য কেউ কিন্তু ভালো বুঝবে না। এখন দেখেন, আপনি যদি অ্যাকচুয়াল পারফরমেন্স দেখেন, ধরেন কোন একটা কোম্পানি রিপোর্ট করলো 10 টাকা প্রফিট, কিন্তু অ্যাকচুয়াল প্রফিট হলো 8 টাকা, তাহলে দেখেন 10 টাকার উপর বেসিস করে যদি প্রাইস হয় 50 টাকা, তাহলে 8 টাকার উপর বেসিস করে প্রাইস নিশ্চয়ই কি 45 টাকা হবে। ঠিক আছে? সো ম্যানেজার কি তাদের কোম্পানি সম্বন্ধে ভালো জানে, এই কথাটাই বলছে। এখন দেখা গেল যখনই আপনি কি ক্যাপিটাল স্ট্রাকচার কম বেশি করার জন্য আপনি ইকুইটি ইনভেস্টমেন্ট করবেন অথবা কি ইকুইটি ইস্যু করবেন, শেয়ার ইস্যু করবেন, তখন আপনার যে প্রাইসটা ডিটারমাইন করবেন, হ্যাঁ প্রাইসটা যে ডিটারমাইন করবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি কোম্পানির পারফরমেন্সের উপর। এখন পারফরমেন্সটা যদি আপনি একটু আপওয়ার্ড ট্রেন্ড দেখান তাহলে প্রাইসটা বেশি আসবে, আর যদি লোয়ার ট্রেন্ড দেখান তাহলে প্রাইসটা একটু কি কম আসবে। এখন এখানে এটা বলা হচ্ছে যে আসলে যে আপনার আপনি যাই করেন না কেন সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু কি আপনার সেটার উপর ডিপেন্ড করেই কি আপনার ওই ফ্রি ক্যাশ ফ্লো অথবা কি ক্যাপিটাল স্ট্রাকচার, আপনার ক্যাপিটাল স্ট্রাকচার আপনার ফ্রি ক্যাশ ফ্লোর উপর ইম্প্যাক্ট করবে। ঠিক আছে? জি ক্লিয়ার? স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টটা কমপ্লিট। 2 নম্বর কি বলছে বলেন, পড়েন। এটা আপনারা বলবেন, এটা আমি বলবো না আজকে। হোয়াট ইজ বিজনেস রিস্ক?
What is business risk? হ্যাঁ, আরে বিজনেস রিস্ক কি? হ্যাঁ, বিজনেস রিস্ক কি? অপারেশনাল রিস্ক। না, আমি সেল করে নেট প্রফিট আনতে পারবো কিনা, তাই না? সেটা হচ্ছে জি বিজনেস স্যার, রিস্ক। সেল করে এই যে পড়েন এটা। uncertain EBIT factors that influence. কি বলছে? ওই যে সেলস এবং ইবিআইটি এই দুইটা রিলেশন যেটা, সেটাই বিজনেস রিস্ক। মনে আছে? পড়াইছিলাম প্রথম এই প্রথমই এই ক্লাসের। জি স্যার, মনে আছে। সেলস এবং ইবিআইটি এই দুইটা রিলেশন, মানে আমি সেল করলাম, এই সেল করে আমি সাফিসিয়েন্ট ইবিআইটি আর্ন করতে পারবো কিনা, এটার যে রিস্ক, সেটা হচ্ছে বিজনেস রিস্ক। ওকে, ঠিক আছে। জি স্যার। সেকেন্ড সেকেন্ড দেখেন, হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য ফার্ম বিজনেস রিস্ক। মানে বিজনেস রিস্ক দেখেন কি, সেলস, সিওজি, জিপি, জিপি থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে অপারেটিং প্রফিট। সো এখানে যত প্যারামিটার গুলি আছে অথবা কম্পোনেন্ট গুলি আছে, সবই কি আপনার বিজনেস রিস্ক ইনফ্লুয়েন্স করবে। ক্লিয়ার? জি স্যার। আবার বলবো? জি স্যার। মানে বললাম, ধরেন সেলস থেকে ইবিআইটি ক্যালকুলেশন করার জন্য আপনার যত ফ্যাক্টর গুলি আছে অথবা কম্পোনেন্ট গুলি আছে, সবই কি আপনার বিজনেস রিস্ককে ইমপ্যাক্ট করবে। জি স্যার, যেমন ভেরিয়েবল কস্ট, হ্যাঁ জি হ্যাঁ, স্যার, ভেরিয়েবল বুঝতে ফিক্স পারছি। যা ফিক্সড আছে কস্ট। সব। শো দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইফ এ কোম্পানি হ্যাজ ফিক্সড কস্ট হলো 200 টাকা, সেলস প্রাইস হলো 15 টাকা, ভেরিয়েবল কস্ট হলো 10 টাকা, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কত? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ব্রেক। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, একটা হলো কন্ট্রিবিউশন মার্জিন আর একটা হলো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। ব্রেক ইভেন সেলস, তাই না? ব্রেক ইভেন সেলস এর ফর্মুলা কি? উপরে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কি? Sir, যদি 40 কোয়ান্টিটিতে unit. বলে তাহলে কন্ট্রিবিউশন মার্জিন, আর যদি অ্যামাউন্টে বলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। ঠিক Sir, আছে? 20 unit. জি স্যার। তো এখানে কন্ট্রিবিউশন মার্জিন কত বলেন? Contribution margin 5, 5। আর ফিক্সড কস্ট কত? 200. 200। তাহলে আপনার কন্ট্রিবিউশন মার্জিন ইন কোয়ান্টিটি কত? 40 unit. 40 ইউনিটস। ঠিক আছে, এই যে 40 ইউনিটস। Yes, sir. Clear. ওকে, Yes, sir. নাও দ্য কোশ্চেন নাম্বার সি। পড়েন। Now the development example is can presented as a দুইটা ফার্ম আছে, একটা হলো ফার্ম ইউ যেখানে কোনো ডেট নাই, আর একটা হচ্ছে ফার্ম এল যেখানে লিভারেজ আছে। লিভারেজ যদি থাকে তাহলে 10,000, 12% ডেট, এবং বোথ দা ফার্মের অ্যাসেট হলো 20,000। 20,000 যদি অ্যাসেট হয়, তাহলে একটা ফার্মের ইকুইটি থেকে আসছে 20,000ই, আর একটা ফার্মের ইকুইটি 10, আর 20,000, ডেট কত? 10। ডেট 10। যদি ইবিআইটি 3,000 হয়, হ্যাঁ, যদি ইবিআইটি 3,000 হয়, তাহলে বলছে কি কনস্ট্রাক্ট পার্সিয়াল ইনকাম স্টেটমেন্ট হুইচ স্টার্ট ফ্রম ইবিআইটি। ফার্ম ইউ দুইটা ফার্মের জন্য, একটা হলো ফার্ম ইউ আর একটা হচ্ছে কি ফার্ম এল। তাহলে ইবিআইটি, প্রথমে ইবিআইটি থেকে মাইনাস কি করব? Interest. ইন্টারেস্ট। ইন্টারেস্ট মাইনাস করবো স্যার। ইন্টারেস্ট এক জায়গায় নীল, আর এক জায়গায় হচ্ছে কত কত আসবে বলেন? একটা ইন্টারেস্ট 0 আসবে। না, যেখানে আপনার নো নো ডেট, চার সেখানে হাজার 0 স্যার। আসবে ইন্টারেস্ট, আর একটা জায়গায় দুইটা ফার্ম তো 4,000, 4,000 স্যার। 4,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4,000 নেই, 10,000-এর উপর 1200. 10,000। 40% স্যার। 1200. নো নো নো, 4,000 তো হলো 1200. ট্যাক্স আপনার। ও সরি 10, স্যার, 1200, 4,000 ট্যাক্স। 1200, তাহলে 3,000 মাইনাস হলো 1200 1200, আসবে স্যার। 1,800 জি আসবে। স্যার। 1,800 থেকে এক জায়গায় আসবে 3,000, আর এক জায়গায় 1,800, মাইনাস করবেন 18। ট্যাক্স। ট্যাক্স হলো এক জায়গায় 3,000-এর উপর 40%, সো আবার হলো 1,800-এর উপর 40%। Okay, sir. 1200, 1800, 1800,
ঠিক আছে? হ্যালো, Yes, sir. সো আমাদের ইবিআইটি থেকে আমাদের প্রফিট আসলো, দেন ক্যালকুলেট দ্য রিটার্ন অন ইকুইটি। সো 3,000 থেকে 40% মাইনাস করলে কত আসে? 1800। স্যার 1800। 1800 স্যার। আর 1800 থেকে আপনার 40% মাইনাস করলে কত আসে? 1080। 1050। 1080, স্যার। 1080, ওকে, 1080। এখন রিটার্ন অন ইকুইটি আর ওই উপর হলো আর্নিংস ডিভাইডেড বাই কি ইকুইটি। তো এক জায়গায় হলো 1800 ডিভাইডেড বাই 20,000, আর এক জায়গায় 1080 ডিভাইডেড বাই 10,000। দেখেন কত আসে? 1000। স্যার, উইথ ডেপ্ট দিয়ে 9%। ভাগ হবে। ইকুইটি স্যার, ইকুইটি ইকুইটি দিয়ে ভাগ হবে, রিটার্ন অন ইকুইটি তো। ওকে, 1080 কেও ইকুইটি দিয়ে ভাগ করব। জি 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 জি। আর একটা 9% হতো, একটা 10.8। একটা হলো 9%, আর একটা হলো 10.8%। ওকে, রাইট। সো সি নাম্বার রিকোয়ারমেন্ট কমপ্লিট। স্যার, আমার একটু কোশ্চেন ছিল। জি। স্যার, আমি উইথ ডেপ্ট যেটা, ওটার মধ্যে আমি ইন্টারেস্ট এক্সপেন্স যেটা, সেটাকে বাদ দেওয়ার পর আমি নেট প্রফিটটা পেয়েছি। নেট প্রফিট আফটার ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট। তো নো, ওইটার নেট প্রফিট আফটার ট্যাক্স না, নেট প্রফিট বিফোর ট্যাক্স পেয়েছি, ইন্টারেস্ট মাইনাস করার পর। ইন্টারেস্ট, আমি তো স্যার 40% মাইনাস করার পরটা বলছি, 1080। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ ঠিক আছে। জি স্যার, ওই যে 1080 তো আফটার ট্যাক্স। হ্যাঁ, আফটার ট্যাক্স। এইটার আফটার ট্যাক্স যেটা থাকবে 1080, ওইটার উপর আমি 20,000 দিয়ে ভাগ করব। এখানে আর ওই যে 10,000 ডেপ্ট আছে, ওটা তো কোনো কাজ হবে না। না না না, রিটার্ন আর ওই তো রিটার্ন অন ইকুইটি। ওকে ওকে স্যার, আন্ডারস্টুড, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। সো এখন আসেন, সি এর একটা কমপ্লিট হয়েছে, সি এর 2 নম্বর রিকোয়ারমেন্ট C2 কি বলেছে পড়েন। Explain the difference between financial risk. Probability. It's a bad, average, good. Sir, standard deviation and coefficient and variation বের করতে বলছে। কি বলছে? এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফাইন্যান্সিয়াল রিস্ক এন্ড বিজনেস রিস্ক। প্রথমে এটা বলেন, ফাইন্যান্সিয়াল রিস্ক এবং বিজনেস রিস্ক এই দুটোর মধ্যে সম্পর্ক কি অথবা পার্থক্যটা কি? ডিফারেন্স স্যার আমি বলবো। হ্যাঁ বলেন। স্যার, বিজনেস রিস্ক তো, হ্যাঁ, বিজনেস রিস্ক এবং ফাইন্যান্সিয়াল রিস্ক দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় বলেন? স্যার এখানে মডসটাই ডিফারেন্ট। ফাইন্যান্সিয়াল রিস্ক হলো আপনার আমি ইনভেস্ট থেকে করব, বা কি আমার ইন্টারেস্ট রিলেটেড, কস্ট অফ ক্যাপিটাল রিলেটেড। আর বিজনেস রিস্কটা হলো আমার প্রফিট রিলেটেড, এরকম কিছু। Sir, business risk is associated with the operation of the business, and financial risk is associated with unable to pay the interest rate. Startup চলো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মনে পড়ে। হ্যালো, শুনেন, সেলস এবং ইবিআইটি এই দুইটার রিলেশনটা হচ্ছে কি আপনার বিজনেস রিস্ক, বিজনেস রিস্ক। আর ফাইন্যান্সিয়াল রিস্ক হচ্ছে ইবিআইটি এবং ইআরটি, ইবিটি, সরি ইআরটি। ঠিক আছে, ইবিআইটি এবং ইআরটি এই দুইটার রিলেশনটা হচ্ছে কি আপনার ফাইন্যান্সিয়াল রিস্ক। শেষ, আর এত কথা বলা দরকার আছে? ওকে। Sir, DOL and DFL এটার কথা বললেন তো? Okay. ডিওএল ডিএফএল, ঠিক আছে, এটা এখানে লেখি নাই, বাট এটাই আর কি, মেনলি এটাই কথা। ঠিক আছে, তারপরে বলছে
consider the fact that EBIT is not known with certainty, but rather has the following probability distribution. BAT 25%, EBIT 2000 টাকা আসার probability 25%, 3000 50%, এবং 4000 আসবে সেটাও 25%. Finally, calculate the standard deviation. The standard deviation হলো risk and coefficient of variation of ROE. What does this example illustrate about the impact of debt financing on risk and return? তার মানে কি, প্রথমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এটা ক্যালকুলেশন করতে বলছে এই তিনটা সিনারিওতে। সো আমরা করি ব্যাড এভারেজ গুড ফর মিউ ফর মেল, ব্যাড এভারেজ গুড ফর মেল ফর মিউ। প্রবাবিলিটি ম্যাট্রিক্স 25 50 25, এখানেও সেম 25 50 25। তারপর ইভিআইটি দেওয়া আছে অঙ্কে, ইভিআইটি কত দেওয়া আছে 2000 3000 4000, 2000 3000 4000। ইন্টারেস্ট ফার্ম ইউতে তো থাকবে না, ফার্ম এলে থাকবে 1200 1200 1200। সো ইভিটি থাকলো 2000 3000 4000, আর এখানে 800 1800 2800 মাইনাস ট্যাক্সেস 40%, 800 1200 1600 320 720 1120। সো আপনার নেট ইনকাম থাকলো কত 1200 1800 2400 480 1080 1680। সো এখন দেখেন রিটার্ন অন ইকুইটি 1200 ভাগ হচ্ছে 20000 6%, 1800 ভাগ হচ্ছে 20000 9%, 2400 ভাগ হচ্ছে 20000 12%। এখানে 480 ভাগ 10000 4.8, 1080 ভাগ 10000 10.8, আর এখানে 1680 ভাগ 10000 16.8%। কোনো কনফিউশন আছে? তো এখন আসেন প্রবাবিলিটি ম্যাট্রিক্স দিয়ে মাল্টি 6% আসার চান্স হলো 25%, তো 6% ইন্টু 25। 9% আসার চান্স হলো 50%, সো 50% ইন্টু 9%, প্লাস 12% আসার চান্স হলো 25%, 12% ইন্টু 0.25, সো এভারেজ হলো 9% আসলো। ক্লিয়ার? ঠিক একইভাবে ফার্ম এল এর জন্য 4.8 আসবে 25%, 10.8 আসবে 50%, 16.8 আসবে 25%, সো এভারেজ আসলো 10.8%, আর এখানে হলো 9%। ঠিক আছে? জি স্যার। সো আমাদের কি আসলো, গড়টা আসলো। এখন আসেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফার্ম ইউর জন্য ফার্ম এল এর জন্য। এটা হলো এক্স বার এভারেজটা, আর 6% 9% 12% আপনার এক্স। ঠিক আছে? সো প্রবাবিলিটি বসালাম 25 50 25, আর এক্স হলো 6 9 12, আর ইএক্স হলো 9%, যেটা অলরেডি এভারেজ বের করলাম। সো এক্স মাইনাস ইএক্স মানে এক্স 6 মাইনাস 9 মাইনাস 3, 9 মাইনাস 9 0, 12 মাইনাস 9 3। এটাকে এখন কি হোল স্কয়ার করতে হবে, তো 3 এর হোল স্কয়ার 9, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে 0 0, আর 3 এর স্কয়ার 9। ঠিক আছে? এখন এই 9 কে প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করেন, 9 ইন্টু প্রবাবিলিটি 9 ইন্টু 0.25 আসলে 2.25, আবার এখানেও 9 ইন্টু 0.25 আসলো 2.25, সো এখানে আসলো কত 4.5। 4.5 কে যদি আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন মানে ভেরিয়েন্স কে রুট ওভার করি, তাহলে 4.5 মানে স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে 2.12। ক্লিয়ার? জি স্যার। আমার একটু কোশ্চেন ছিল উপরে। জি। স্যার আরও ইর আপনার যে ফার্ম এল এ আমরা 10,000 দিয়ে কেন ভাগ করব বুঝতেছি না। টোটাল অ্যাসেট কত ছিল? টোটাল 20,000। 20,000 এর মধ্যে ইকুইটি কত, ডেট কত? 50-50। না 10,000 ছিল, 50-50 না, 10,000 ছিল, ডাইরেক্ট বলেই দিছিল কিন্তু, যে আপনার 10,000 হলো ইকুইটি আর 10,000 হচ্ছে কি, 10,000 হলো ডেপ। এই যে এখানে দেখেন স্যার হুইচ Yes, sir. ইউজেস 10,000 12% ডেট, এবং বোথ দা ফার্মের অ্যাসেট হলো 20,000। তাহলে হুম। 20,000 যদি 20,000 এর মধ্যে যদি 10,000 ডেট হয়, তাহলে
তাহলে ইকুইটি কত? 10,000। 10,000। আর আরেকটা ফার্ম ইউতে হলো কি কোনো ডেট নাই, তার মানে এই 20,000-এর পুরোটাই হচ্ছে কি ইকুইটি। ইকুইটি, স্যার। তাহলে স্যার এখানে আমরা যে 4800 টাকা, এই যে অ্যাসেট দেখেন, অ্যাসেট 20,000, ইকুইটি তো 20,000। জি, আর ফার্ম এল এর জন্য অ্যাসেট 20,000 আর ইকুইটি হলো কত? 10,000। স্যার। জি, ফার্ম এল এর জন্য তাহলে স্যার আমরা 480-কে 10,000 দ্বারা ভাগ করব। জি 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 ইকুইটি আর দিয়ে। আর ওই চাইছে তো রিটার্ন অন ইকুইটি চেয়েছে, দ্যাটস ওয়াই আমরা 10,000 দিয়ে ভাগ করবো। আচ্ছা। আর স্যার ফার্ম ইউর ক্ষেত্রেও কি সেম? 20,000। ফার্ম ইউর ক্ষেত্রে 20,000 1200। দিয়ে ভাগ করবো আমরা। ইকুইটি কত ফার্ম ইউর জন্য? হ্যাঁ, ইকুইটি কত? 20,000। স্যার বুঝতে পারছি। হুম, তাহলে এক্স, এক্স বার কি বুঝতে পেরেছেন? এক্স বার কিভাবে আসলো, মানে এভারেজটা কিভাবে আসলো? Yes, sir. আচ্ছা, ওই ম্যাডাম 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 জাকিয়া সুলতানা, আপনি বুঝেছেন? মানে এভারেজটা 9% কিভাবে আসলো? এই যে এখানে 9%। এভারেজ 9% আমরা প্রবাবিলিটি দিয়ে আমি আমার এই যে প্রবাবিলিটি দিয়ে পার্সেন্টেজ মাল্টিপ্লাই করে, মাল্টিপ্লাই করে আসছে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ আমরা নিয়ে আসছি আর কি। স্যার আর আর সব বুঝি, আর কিছু বোঝাতে হবে না। হ্যাঁ হ্যাঁ। আর ফার্ম ইউটা এখানে 4.5 আসছে, এটা কি বুঝেছি? জি স্যার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ও, এটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আসলো 2 পয়েন্ট কত জানিছিল? 1%. 2.12। জি ওকে, স্যার। এখন আসেন ফার্ম এল এর জন্য আপনার একইভাবে আপনার কি স্ট্যান্ডার্ড ডিভিশন আমরা করতে পারবো, তাই না? সো জি স্যার। ভেরিয়েন্স কত আসলো? 18। দেখেন বুঝেছেন কিনা 18 কিভাবে আসলো। জি স্যার। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই 18 18। কে রুট ওভার করতে হবে, তাই তো? জি স্যার। সো আসলো কত? 4.24. দুইটা দিয়ে এখন কি মিন করে? একটা আসলো 2.12 আর একটা হলো 4.24। ফার্ম ইউ এর রিস্ক কম এবং ফার্ম এল এর রিস্ক বেশি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের রিস্ক ইন্ডিকেট করে স্যার। মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বেশি হবে রিস্ক তত বেশি, তাই জি তো? স্যার। তো এখানে তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি কার? ফার্ম এল এর। ফার্ম এল এর। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম কার? 2.12 ইউ। ফার্ম ইউর। ইউ। তার মানে কি ফার্ম এল ইজ হায়ার রিস্ক, মোর রিস্ক দেন দা ফার্ম ইউ। আরেকটা কি চেয়েছিল? কোফিশিয়েন্ট কোএফিসিয়েন্ট অফ, ভ্যারিয়েন্স। সিভির মান। কোফিশিয়েন্ট ভ্যারিয়েন্স। পারবো? জি স্যার। স্যার পারবো, কিন্তু ভুলে গেছি সূত্রটা। এটা স্ট্যান্ডার্ড বলে। ডেভিয়েশন ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন স্যার। ও হুম, আচ্ছা। এক্সপেক্টেড রিটার্ন এই যে দেখেন ফর্মুলা। করেন। ওকে, তারপরে আসেন রিকোয়ারমেন্ট ডি। প্রায় শেষের দিকে আমরা। স্যার এক্সপেক্টেড রিটার্ন কিছুটা কি? এটা এখানে দেওয়া নাই, বুঝছেন? আপনারা দেখে নিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা এখানে নাই। ওইটা আমরা করে নেব না। হ্যাঁ, আপনারা করে নিন এটা। হ্যাঁ, ঠিক তারপরে আছে। দেখেন আপনার ফর্মুলা যেটা বলেছেন সেটা ঠিক আছে, ওই ফর্মুলা দিয়েই করবেন। What does capital structure theory attempts to do? What lessons can be learned from capital structure theory? Be sure to address the models. কি বলছে? মডেলটাকে ট্যাক্স কি ইগনোর করে? হ্যাঁ, হ্যালো। স্যার। Capital structure theory কি? What theory attempt to do? হ্যাঁ, what lessons can be learned from capital structure theory? Be sure to address the models. তার মানে কি একটা মডেলের উপর বেসিস করে কিন্তু বলতে বলছে।
এমএম মডেল। জি স্যার, মডেলটা ইন্ডিয়ান মিলারের মডেলটা স্যার। হ্যাঁ, কি বলছে ওই থিওরিতে? স্যার মডিকেলি মিলার মডেল অনুযায়ী মানে দুইটাই আছে, একটা হচ্ছে যে ট্যাক্স ছাড়া আর একটা হচ্ছে যে ট্যাক্স জি স্যার, সহ স্যার। ট্যাক্স ভিউ এন্ড উইদাউট ট্যাক্স ভিউ। হুম 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 হুম। একটা ছিল ট্যাক্স সহ উইথ কি ট্যাক্স আর একটা করতে ছিল পারে? নো ট্যাক্স। উইদাউট ট্যাক্স। হুম হুম। ওইটাই তো আমাদের মনে আছে, মাথায় আছে নাকি? জি স্যার। দেখেন এখানে আনসারটা দেওয়া আছে, আপনি একবার চোখ বলাম খুব তাড়াতাড়ি, আমি পরে চ্যাপ্টার স্টার্ট করব। এই যে পড়েন, ঠিক আছে, এটা দেখেন। হ্যাঁ, দেখছি। জি স্যার। এগুলো তো পড়াইছি আমি, তাই না? জি স্যার। স্যার নিচে তো পড়া যাচ্ছে না। ও, আমি ভাবছি আপনি দেখে ফেলছেন। হ্যাঁ, দেখেন, সব জিনিস। ওকে, ক্লোজ। এটা পারবেন আপনারা। ই নাম্বার লাস্টের রিকোয়ারমেন্ট। এটা অনেক বড় জিনিস, ঠিক আছে? এটা আপনার বাসায় দেখে নিন, বুঝছেন? এটা অনেক বড়, বাট আমি স্যার একটু দেখাই দিই। বোঝায় দেন, সরি। একটু বোঝায় দেন, মানে কিভাবে হ্যাঁ লিখবো হ্যাঁ, এটা আমি গাইডটা দেখাচ্ছি করে দেন। দেখাচ্ছি। ওই যে আমরা ক্যালকুলেশন করলাম না, ইকুইটি বেটা অ্যাসেট বেটা, জি স্যার। তারপরে সিএপি মডেলের মাধ্যমে আমরা কি কস্ট অফ ইকুইটি ক্যালকুলেশন করলাম সেটা। আবার এখানে তো ওই যে আরেকটা 0%, 20%, 30%, 40%, 50% ডেট, কোন জায়গায় আপনার কি সবচেয়ে কম, ওই ডেট এভারেজ আসতেছে, সেটা হচ্ছে কি আপনার অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, সেটা ক্যালকুলেশন করতে হবে। স্যার বিইউটা কি? বুঝি নাই। বিইউ বেটা, বেটা অফ ইউ। বেটা 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 অফ অফ। ইকুইটি, বেটা অফ লিভার্ড ফার্ম। হ্যাঁ, ওকে। আনগিয়ার্ড ফার্ম, বেটা অ্যাসেট। ইউটা হলো অ্যাসেট বেটা, আর এল আর হচ্ছে ইকুইটি বেটা। ইকুইটি বেটা। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। সো এটা দেখাইতে হবে, আপনি দেখলেই বুঝবেন সহজেই। দেখেন আমার দেখাই দিই একবার। এখানে কি বলেছে দেখেন, এই রিকোয়ারমেন্ট আগে পড়তে হবে। এখানে দেখেন কি বলছিল, এতটুকু পড়েন। এই যে যদি 20% ডেট হয় 8% ইন্টারেস্ট, 30% হলে 8.5, 40 হলে 10, 50 হলে 12%, 40% ট্যাক্স ব্র্যাকেট, বেটা হলো 1,
risk free rate 6%, market premium 6%. এই এটা মাথায় রাখেন, I got it. 661. Each capital structure under consideration, calculate the levered বা geared beta and the cost of equity. ঠিক আছে, levered অথবা geared beta, geared অথবা 1 হলো বেটা, আর এখানে যদি 20% হয় তাহলে কত পার্সেন্ট, 20%, 30%, 40%, 50%, প্রত্যেকটা পয়েন্টের জন্য আপনার ইকুইটি বেটা কত সেটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে। সো আসেন, BU is the beta of the firm when it has no debt, মানে ইউ হলো আনগিয়ার্ড ফার্ম, আনলিভার্ড বেটা। তারপর হামাদাস ইকুয়েশন প্রোভাইড দ্য বেটা অফ দ্য লিভার্ড ফার্ম, বিএল ফর্মুলা, মানে লিভার্ড ফার্ম মানে ইকুইটি বেটা, ইকুইটি বেটার ফর্মুলা হলো এইটা। আর আমাদের ফর্মুলা হচ্ছে, দেখেন যদি 20% ডেট হয়, 20% ডেট হয়, তাহলে দেখেন বেটা লিভার্ড, কারণ এখানে প্রথম ইকুয়েশনটা কিন্তু 20% ছিল, আমরা একটা সিচুয়েশন এটা করতেছি। 20% জন্য আমাদের ইকুইটি বেটা হচ্ছে 1.5, কিন্তু অ্যাসেট বেটা কত ছিল 1, ওই যে দেওয়া ছিল প্রথমেই দেখেন জি স্যার। ভিতরে দেওয়া ছিল অ্যাসেট বেটা কত, ওই যে অঙ্কে দেওয়া ছিল 1, 1, কারণ এই কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচারে কোনো ডেট ছিল না, এই কারণে ছিল 1। না। যখন 20% আপনি ইউজ করলেন তখন এটা দাঁড়াইছে 1.15, রিগিয়ার্ড করলাম, বুঝছেন? খালি মুখে বলে যাচ্ছে, কতটুকু বুঝতেছেন আল্লাহ জানে। সো আমরা ওয়ানটাকে রিগিয়ার্ড করে এটাকে 1.15 বানালাম, 20% ডেট, 80% ইকুইটিতে। সো এখন আসেন কস্ট অফ ইকুইটি 12.9%, 6% প্লাস 6% ইন্টু 1.15 মানে 12.9%, ঠিক আছে? এবং এইভাবে আমরা রিপিট করে, ধরেন এখন যেমন 2080, আবার বসাইলাম 3070, 3070 বসালে আপনার 60/40। হ্যাঁ 1.25 আসবে, যদি আমরা 60/40 বসাই 1.4 আসবে, যদি 50/50 বসাই 1.6 আসবে। এইভাবে আমরা কস্ট অফ ক্যাপিটাল কিন্তু চেঞ্জ করলাম, প্রথমটা 12%, তারপরে 12.9, 13.5, লাস্টে গিয়ে 15.6% দাঁড়ালো। এখন আসেন এই প্রত্যেকটা সিচুয়েশনের জন্য এখন আপনার কি করতে হবে, ডাব্লিউসিসি ক্যালকুলেশন করতে হবে। সো আমরা একটা সিচুয়েশনের জন্য করি, আমাদের 20% ডেট, 80% ইকুইটি। এই সিচুয়েশনের ক্ষেত্রে ওয়েট অফ ডেট ইন্টু কস্ট অফ ডেট প্লাস ওয়েট অফ ইকুইটি ইন্টু কস্ট অফ ইকুইটি। ওয়েট অফ ডেট হলো 20% ইন্টু 1 মাইনাস হচ্ছে 40% ট্যাক্স ব্র্যাকেট, কস্ট অফ ডেট হলো 8%, কারণ এখানে দেওয়া ছিল যদি 20% ডেট হয় তাহলে 8% কস্ট অফ ডেট দেওয়া ছিল টেবিলটাই। যদি 20% যদি 20% ডেট হয় তাহলে কস্ট অফ ডেট হলো 8%, যদি 30% হয় তাহলে 8.5%, ঠিক আছে? সো এখানে আমরা 20% এটা ফার্স্ট টাইম করলাম, যে 20% ইন্টু 1 মাইনাস ট্যাক্স ইন্টু কস্ট অফ ডেট প্লাস 80% ইন্টু 12.9, এই যে 12.9 কস্ট অফ ইকুইটি। সো আপনার ডাব্লিউসিসি হলো 11.28%। ঠিক একইভাবে 30 30%-এ 11.01, 40%-এ 11.04, আর 50%-এ 11.4%। তাহলে কোন জায়গায় আপনার ডাব্লিউসিসি সবচেয়ে কম, কোন জায়গায় ডাব্লিউসিসি সবচেয়ে কম? 11 30 30, 30% এ স্যার, 30% এবং 30-40। 70%, মানে 30% হলো ডেট আর 70% হলো ইকুইটি। এই পয়েন্টে আপনার ডাব্লিউসিসি সবচেয়ে লোয়েস্ট। তো এটাই হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার স্যার। সো এই চ্যাপ্টার কমপ্লিট। এখন আসেন আমরা পরের চ্যাপ্টার স্টার্ট করি।
Dividend. Chapter 7. Equity sources and dividend policy. What is dividend? Dividend কি? তার প্রফিট থেকে যে অংশটা শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় স্যার। To its shareholder, right? Distribution of income to its shareholder. এটা হলো dividend. Distribution of income to its shareholder. Types of dividend. Dividend কত প্রকার? দুই প্রকার স্যার, কি কি? ক্যাশ আর বোনাস ডিভিডেন্ড। Cash or stock or bonus dividend. Okay. পানি Cash খেলাম ভাই। dividend কি কি প্রকার হতে পারে? Regular cash dividend, extra cash, special cash dividend, liquidating dividend. Regular cash dividend মানে কি? যেটা ডিরেক্টলি এটা নিয়মিত স্যার পেমেন্ট প্রতি দেওয়া হয়। বছর দেওয়া শেয়ার হোল্ডার ইন্টারিম ডিভিডেন্ড দেয়। হ্যাঁ, রেগুলার একটা ইন্টারিম ডিভিডেন্ড দিল, একটা ফাইনাল ডিভিডেন্ড দিল, এটাকে বলা হচ্ছে কি রেগুলার ক্যাশ ডিভিডেন্ড। এক্সট্রা ক্যাশ ডিভিডেন্ড, এক্সট্রা এমন বলতে বোঝায় ধরুন কোন একটা পার্টিকুলার ইয়ারে দেখা গেছে প্রফিট খুব ভালো করছে, তো ওই ইয়ারে কি আপনার একটা এক্সট্রা ডিভিডেন্ড দিয়ে দিল, এবং এটা কি ইন ফিউচার রিপিট নাও হতে পারে, বুঝছেন? এটাকে বলা হচ্ছে কি এক্সট্রা ক্যাশ ডিভিডেন্ড। স্পেশাল ক্যাশ ডিভিডেন্ড, এটাও অনেকটা এক্সট্রা ক্যাশ ডিভিডেন্ডের মতো, বাট এটা নিশ্চিত থাকেন এটা কখনো কি রিপিট হবে না। উপরেরটা রিপিট হতেও পারে, এক্সট্রা ক্যাশ ডিভিডেন্ড রিপিট হতেও পারে, বাট স্পেশাল ক্যাশ ডিভিডেন্ড কখনো কি আপনার রিপিট হবে না। লিকুইডিটিং ডিভিডেন্ড, লিকুইডিটিং ডিভিডেন্ড হচ্ছে যদি কোম্পানি লিকুইডেশনে চলে যায় তাহলে তার ইকুইটির যে পার্টটুকু আছে সেটা অ্যামং দ্য শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া, এটাকে আমরা লিকুইডিটিং ডিভিডেন্ড বলছি। ওকে, জি স্যার। ডিভিডেন্ড পেমেন্ট ক্রোনোলজিক্যালি, এটা কি জিনিস? এই জিনিসগুলি আপনাদের খুব কাজে লাগবে, এগুলি কাজের। ডিক্লারেশন ডেট, ডিক্লারেশন ডেট কি? হুম, কয় টাকা ডিভিডেন্ড দিবে এটা এটা না, ডিক্লেয়ার যে সেই ডেট। ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, যে টাইম অফ ডেটে টাইম অফ যে এজিএম। বোর্ড ডিক্লেয়ার করবে স্যার। জি জি, সেটা হচ্ছে কি আপনার ডিক্লারেশন ডেট। ঠিক আছে, ডিক্লারেশন দিয়ে দিল মানে কি কোম্পানির একটা লাইবিলিটি চলে আসে, যে এখন দিতেই হবে, এখন আর ব্যাক করার কোনো সুযোগ থাকবে না। এক্স ডিভিডেন্ড ডেট, যে ডেটের আগে কোম্পানির বুকের মধ্যে অর্থাৎ শেয়ার হোল্ডারদের নাম থাকবে শুধুমাত্র তারাই পাবে, এর পরের ডেটে কেউ শেয়ার বা এগুলো কিনলে কোনো ডিভিডেন্ড পাবে না স্যার। হুম হুম হুম, আবার বলেন তো ভাইয়া। বলেন। যে ডেটে অর্থাৎ কোম্পানির বুকের মধ্যে শেয়ার হোল্ডারদের নাম থাকবে ওই একটা সার্টেন ডেট পর্যন্ত রেকর্ড যাদের ডেট, নাম থাকবে তারাই রেকর্ড ডেট। ডিভিডেন্ড পাবে, এরপরে যারা শেয়ার বাই করবে তারা ডিভিডেন্ড পাবে না। ওকে, হুম, ফর এক্সাম্পল এটা কি স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে হতে পারে? এনি সর্ট অফ ডিভিডেন্ড। এনি ডিভিডেন্ড। ওকে। বেসিক্যালি এক্স ডিভিডেন্ড ডেটটা কিন্তু আসলে ওইটা ওই ডেটটা না, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে রেকর্ড ডেট, ঠিক আছে? আর এক্স ডিভিডেন্ড ডেটটা হচ্ছে অকার্স 2 বিজনেস ডে বিফোর দ্য ডেট অফ রেকর্ড, মানে যেই ডেটে আপনার শেয়ার থাকলে আপনি ডিভিডেন্ড এন্টাইটেল হবেন এটাকে বলা হচ্ছে রেকর্ড ডেট। আর রেকর্ড ডেটের ঠিক 2টা বিজনেস ডে আগের যে ডেটটা সেটাকে বলা হচ্ছে কি এক্স ডিভিডেন্ড ডেট। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যালো। জি স্যার। জি স্যার। আর ডেট অফ রেকর্ড তো বললামই, যে ডেটে আপনার শেয়ার হোল্ড করলে আপনি ডিভিডেন্ড পাওয়ার জন্য এন্টাইটেল হবেন সেটা হচ্ছে ডেট অফ রেকর্ড। আর ডেট অফ পেমেন্ট, ডেট অফ পেমেন্টটা কোনটা? যেই ডেটে পেমেন্ট হবে। যে ডেটে ডিভিডেন্ডটা পেমেন্ট হবে, ওকে, যে ডেটে ডিভিডেন্ডটা পেমেন্ট হবে, এটা বেসিক্যালি কোন ডেটটা? এটা হলো। এজিএম হওয়ার 30 দিনের মধ্যে, ধরেন এজিএম হলো, জি এজিএম স্যার। হওয়ার পর 30 ডেজের মধ্যে কি বাংলাদেশের কমপ্লায়েন্স হচ্ছে এজিএম ফ্রম দ্য ডেট অফ এজিএম ইউ হ্যাভ টু পে ইউর ডিভিডেন্ড উইদিন দ্য নেক্সট 30 ডেজ। তো ডেট অফ পেমেন্ট হচ্ছে যে ডেটে আমরা পেমেন্ট করতেছি সেটা হচ্ছে ডেট অফ পেমেন্ট। ওকে, ওকে স্যার। তারপরে দেখেন টাইপস অফ ডিভিডেন্ড পলিসি, এটা একটু ভালো করে পড়তে হবে।
দেখেন কি কি আছে। টাইপস অফ ডিভিডেন্ড পলিসি। রেগুলার ডিভিডেন্ড পলিসি মানে কি? নিয়মিত যে ডিভিডেন্ড দেওয়া হয় স্যার। নিয়মিত যে নিয়মিত ডিভিডেন্ডটা যেটা দেওয়া হয় রেগুলার ডিভিডেন্ড পলিসি। আর স্টেবল ডিভিডেন্ড পলিসি স্যার ফিক্সড অ্যামাউন্ট বা সাপোজ প্রত্যেক কোয়ার্টারে 10 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে, এটা সবসময় মেনটেন করবে স্যার। হুম, মানে দেখেন রেগুলার ডিভিডেন্ড হচ্ছে এটা টাইমের উপর বলতেছে, টাইম, ঠিক আছে। সব সময় মনে করেন কি আপনি কোনো বছর প্রফিট হলো, হ্যাঁ প্রফিট হোক আর না হোক আপনি ডিভিডেন্ড দিচ্ছেন, এটা বলা হচ্ছে কি রেগুলার ডিভিডেন্ড পলিসি। বুঝতে পেরেছেন? এখানে কি ডিভিডেন্ডের রেটটা কি ফ্লাকচুয়েট করতে পারে। রেগুলার ডিভিডেন্ড পলিসিতে ডিভিডেন্ড রেট কোনো বছর 30% আসতে পারে, কোনো বছর 10%, কোনো বছর 100% হতে পারে। সো বাট আপনি রেগুলারলি ডিভিডেন্ড দিচ্ছেন, দ্যাট ইজ রেগুলার ডিভিডেন্ড পলিসি। আর স্টেবলে বলতেছে আপনি রেগুলার তো দিচ্ছেনই বাট রেটটাও কিন্তু স্টেবল। ধরুন 30% পে আউট রেশিও প্রতি বছর আপনি রাখতেছেন, তার মানে স্টেবল ডিভিডেন্ড পলিসিটা। বুঝতে পেরেছেন? Yes, sir. আর ইরেগুলার ডিভিডেন্ড পলিসি হচ্ছে কোন বছর আমি ডিভিডেন্ড দিচ্ছি আবার অন্য কোনো বছর আমি ডিভিডেন্ড দিচ্ছি না, এটা হলো ইরেগুলার ডিভিডেন্ড পলিসি। আর নো ডিভিডেন্ড পলিসি যদি কোনো নো ডিভিডেন্ড না দেই। আর রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি এটা কি জিনিস? এর সকল এটা মনে হচ্ছে স্যার করার পরে এটা হচ্ছে কোম্পানি যদি এক্সপান্ড করতে পলিসি হচ্ছে ধরেন কোম্পানির এক্সপানশনের জন্য কিছু ফান্ড রেখে দেওয়া। ধরেন এরকম হলো যে কোম্পানির ইবিএস এই বছরে 10 টাকা আসলো, এখন 10 টাকার মধ্যে আপনারা 6 টাকা হচ্ছে কি ফার্দার এক্সপানশনের জন্য বোর্ড রেখে দেয়, আর বাকি 4 টাকা হচ্ছে কি এমন শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেয়। তার মানে দেখেন প্রথমে হচ্ছে পলিসি হচ্ছে যে আমরা 6 টাকা করে রেখে দিব, বাকি 4 টাকা আমরা ডিভিডেন্ড হিসেবে দিব। এই কারণে এটাকে বলতেছে রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি। আগে রেসিডুয়ালটা রেখে দেয়, তারপরে যদি ব্যালেন্স কিছু থেকে থাকে তখন ডিভিডেন্ড হিসেবে দেয়, যেটাকে বলা হচ্ছে কি রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার এরপরে আসেন what are the factors that affect the dividend policy? Very very important. কি কি ফ্যাক্টর আপনার ডিভিডেন্ড পলিসিকে ইমপ্যাক্ট করে পড়েন, একটা একটা করে পড়েন, যেটা যদি না বুঝেন সেটা আমি বলে দিচ্ছি। পড়ছি? জি A. Constraints on dividend payment. The amount of dividend of a firm might be limited by. দেখেন অনেক সময় কি আপনার বিভিন্ন ফ্যাক্টরের কারণে আপনার ডিভিডেন্ড আপনি নাও দিতে পারবেন। কেন দেখেন restriction in debt agreement that state the maximum amount of dividend that can be paid in any year. অনেক সময় দেখেন ডেট ইকুইটি, আপনি যদি ইকুইটি হয় 90% আর সরি ডেট হয় 90% আর ইকুইটি 10%, তাহলে কিন্তু তখন ব্যাংক কিন্তু আপনাকে বলবে যে ভাই আপনি কিন্তু এতর উপরে ডিভিডেন্ড দিতে পারবেন না, ব্যাংক আপনাকে রেস্ট্রিক্ট করে দিবে। বুঝছেন কিনা? জি স্যার। সো সো এই রেস্ট্রিকশনটা কিন্তু চলে আসবে। সো এটার কারণে কিন্তু আপনার ডিভিডেন্ড পলিসি কিন্তু এফেক্ট হবে। The amount of retained earnings which represent the maximum amount of dividend that can be paid any time.
এবং the amount of return is which represent the maximum amount of dividend that can be paid at any time. So আপনার ব্যালেন্স অফ রিটার্নিংস কি আপনাকে রিপ্রেজেন্ট করবে যে আপনি ম্যাক্সিমাম কত টাকা ডিভিডেন্ড আপনি দিতে পারবেন। আপনি কি কখনো রিটার্নিংস নেগেটিভ, তাহলে কি আপনি ডিভিডেন্ড দিতে পারবেন? না নো স্যার। স্যার। না। তার মানে কি আপনি ম্যাক্সিমাম কি রিটার্নিং জিরো বানাই ফেলতে পারবেন, কিন্তু কখনো নেগেটিভ বানাইতে পারবেন না। তার মানে রিটার্নিংস এর ব্যালেন্স আপনাকে রিপ্রেজেন্ট করবে যে আপনি কত টাকা ডিভিডেন্ড দিবেন। The liquidity position of the firm, if cash is not available, dividend cannot be paid. এখন আপনার প্রফিট হলো ঠিকই, কিন্তু আপনার কাছে কোনো ফান্ড নাই, সো আপনি কি ডিভিডেন্ড দিতে পারবেন? না স্যার। পারবেন। ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবেন না, কিন্তু আপনি যদি স্টক ডিভিডেন্ড দেন তো ইট পসিবল নাকি? জি স্যার। সো এড নাম্বার কমপ্লিট। ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি অলরেডি আমি বলছি। জি স্যার। ইনভেস্টমেন্ট অপরচুনিটিস কি জিনিস? স্যার সকল ইনভেস্টমেন্ট অপরচুনিটিতে কত যদি টাকা। আপনার কোনো ফার্দার এক্সপানশন থাকে, আপনি প্রথমে কি ফান্ড ওইখানে নেবেন, জি স্যার। তাই তো? এটা কোম্পানির পলিসি, প্রত্যেকটা কোম্পানির পলিসি এরকম যে প্রথমে যদি প্রফিটেবল সামনে কোনো কিছু থেকে থাকে, সো তারা করবে কি ওই প্রফিটেবল বিজনেসের জন্য একটা ফান্ড আগে সরায় রাখবে। তো সরায় রাখার মানে হচ্ছে কি আপনার ডিভিডেন্ড কি রেস্ট্রিক্ট করে দেওয়া নাকি? জি স্যার। সো আপনার কাছে কি সাফিসিয়েন্ট ফান্ড থাকবে না, যদি সাফিসিয়েন্ট ফান্ড না থাকেন আপনি ডিভিডেন্ড পলিসি করতে পারবেন না। ডিভিডেন্ড পলিসি না দেওয়া মানে হচ্ছে কি, সো আপনার সাফিসিয়েন্ট ফান্ড না থাকা মানেই হচ্ছে কি আপনার ডিভিডেন্ডের উপর একটা রেস্ট্রিকশন চলে আসবে। সো এই ফ্যাক্টরটাও কি আপনার ডিভিডেন্ড পলিসিকে এফেক্ট করে। অল্টারনেটিভ সোর্সেস অফ ক্যাপিটাল, সেম জিনিস। অল্টারনেটিভ সোর্সেস অফ ক্যাপিটাল হচ্ছে কি আপনার রিটেন আর্নিংস, তাই না? যে আপনার সাফিসিয়েন্ট রিটেন আর্নিংস যা ছিল সেটা ফার্দার এক্সপেনশনের জন্য আপনি অল্টারনেটিভ সোর্স হিসেবে নিয়ে নিলেন, সো আপনার ডিভিডেন্ড দেওয়া বন্ধ, আপনি রিটেন আর্নিংস কখনো নেগেটিভ করতে পারবেন না। লিগ্যাল কনস্ট্রেইন্ট, লিগ্যাল কনস্ট্রেইন্টটা কি রকম? বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওভার দ্য টাইম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পলিসি করে। কিরকম? এরকম বলে যদি কোম্পানি 30% পে আউট রেশিও না দেয় তাহলে এডিশনাল ট্যাক্স 10% ট্যাক্স দিতে হবে, আছে কিন্তু বাংলাদেশে পলিসি। অথবা টোটাল আর্নিংস এর 30% পে আউট হবে আর 70% কি রিটেনশন হবে। ক্লিয়ার কিনা? লিগেল কনস্ট্রেন্ট। আবার বললো যদি কোম্পানি 20%-এর উপরে ট্যাক্স দেয়, ডিভিডেন্ড দেয়, তাহলে 10% ট্যাক্স ওয়েভার। এরকম বিভিন্ন রেস্ট্রিকশন আসতে পারে, যেটাকে আমরা বলা লিগেল কনসিকোয়েন্স অথবা লিগেল কনস্ট্রেন্ট বলতেছি। আর লাস্টে হচ্ছে ডাইলিউশন অফ কন্ট্রোল। আপনার হাতে সাফিসিয়েন্ট টাকা নাই, সো আপনি এখন স্টক ডিভিডেন্ড দিলেন, কিন্তু আপনি দেখলেন কি যখনই স্টক দিব তখন আপনার যে কন্ট্রোলিং পাওয়ারটা ছিল সেটা আস্তে আস্তে কমে যাবে, এটা কন্ট্রোলটা চলে যাবে কি জনগণের হাতে। সো ডাইলিউশন অফ কন্ট্রোলও কিন্তু কি আপনার ডিভিডেন্ড পলিসিকে ইমপ্যাক্ট করবে। ঠিক আছে? জি স্যার। সো এই হচ্ছে কি আপনার হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট এফেক্ট দ্য ডিভিডেন্ড পলিসি। স্যার ডিলুশনটা আবার বলুন। ডিলিউশন অফ কন্ট্রোল হচ্ছে ধরেন আপনার কাছে সাফিসিয়েন্ট টাকা নাই, ক্যাশ টাকা নাই, সো আপনি কি ডিভিডেন্ড দিবেন? আপনি স্টক ডিভিডেন্ড দিবেন। এখন স্টক ডিভিডেন্ড যখনই দিবেন তখন কিন্তু মালিকের নাম্বার অফ শেয়ার মার্কেটে বেশি হয়ে যাবে। মার্কেটে বেশি হয়ে যাওয়ার মানেই হচ্ছে কি আপনার ডাইলুশনটা কন্ট্রোলটা কোম্পানি যে কন্ট্রোলিং থাকে, কন্ট্রোলিংটা রিপ্রেজেন্ট করে কিসের মাধ্যমে? শেয়ার নাম্বার এর মাধ্যমে, নাম্বার হোল্ড। ঠিক আছে? হোল্ডিং। হোল্ডিংটা কমে যাবে, কিন্তু হোল্ডিংটা অন্যের হাতে চলে যেতে পারে। যখনই যাবে তখন আপনার কন্ট্রোলটা কি কমে যাবে, যেটাকে আমরা ডাইলুশন অফ কন্ট্রোল বলতেছি। জি স্যার ক্লিয়ার। স্যার অল্টারনেটিভ সোর্স অফ ক্যাপিটাল এটা কি বলছেন? রিটেন আর্নিংস, ধরেন আপনার কাছে তিনটা ফান্ড আছে এখন, ডেট আছে, হ্যাঁ ডেট আছে, প্রিফারেন্স শেয়ার আছে, আর হলো রিটেন আর্নিংস আছে। আপনি কোন জায়গা থেকে ফান্ড ফান্ড নেবেন আগে? রিটেন আর্নিংস। রিটেন কস্ট, ইস্যু কস্ট প্লাস একদম ইস্যু কস্ট নাই, ফ্লোটেশন কস্ট নীল। জি। এই তো। ও এটা আসছে। এমএম অ্যাপ্রোচ, এক নাম্বারটা হলো এমএম অ্যাপ্রোচ,
আর 2 নম্বরটা হচ্ছে আপনার গর্ডনস গ্রোথ। আর্গুমেন্টস ফর ডিলিভেন্ট ইররিলেভেন্স। বেল অফ দ্য ফার্ম কি? বেল অফ দ্য ফার্মের ফর্মুলা ডিভিডেন্ড ডিভাইডেড বাই ইকুইটি বা কস্ট অফ ক্যাপিটাল। পি নট ইকুয়াল টু ডি জিরো ডিভাইডেড বাই কে, এই কে স্যার। এটা জি স্যার। জি স্যার। আর্গুস ডিভিডেন্ড ডিসিশন হ্যাজ নো ইফেক্ট অন ফার্মস ভ্যালু। এমএম বলতেছে কি? এমএম বলতেছে ডিভিডেন্ড কি বেল অফ দ্য ফার্মের উপর কোনো ইম্প্যাক্ট আনবে না। কে বলছে এটা? এমএম। এমএম। তাহলে বেল অফ দ্য ফার্ম কি ইম্প্যাক্ট করবে? কিসে বেল অফ দ্য ফার্মকে ইম্প্যাক্ট করবে? ডেট, ডিবেঞ্চার নাকি? বেল অফ দ্য ফার্ম কখন হাইয়েস্ট? বেল অফ দ্য ফার্ম কখন হাইয়েস্ট? স্যার যখন 99.9% ডেপ থাকে 99.9 হচ্ছে ডেট হবে, তখন ওই পয়েন্টে আপনি কি সবচেয়ে হাইয়েস্ট ট্যাক্স সিল পাবেন। হাইয়েস্ট সিল পাওয়া মানে হচ্ছে কি আপনার বেল অফ দ্য ফার্ম কি সবচেয়ে বেশি হওয়া। মনে আছে এটা? জি জি স্যার স্যার, ডিবেঞ্চারের ইউজ, ওই থিওরি থেকে ক্যাপিটাল স্ট্রাকচার, আর্গুমেন্টস ফর ক্যাপিটাল। এমএম অ্যাপ্রোচ, এমএম অ্যাপ্রোচ ক্যাপিটাল স্ট্রাকচার থেকে আসছে, ঠিক আছে? সো এখানে দেখেন, সো ওই এমএম সাহেব আপনার তার থিওরিটাকে প্রুভ করার জন্য সে কিছু অ্যাজাম্পশন ধরেছে। কি কি অ্যাজাম্পশন গুলো আগে পড়ি। তার মানে কি আমাদের ওনার কথা অনুযায়ী বেল অফ দ্য ফার্মের উপর কি ডিভিডেন্ড পলিসি কোনো ইম্প্যাক্ট করবে না, মানে ডিভিডেন্ড আপনি কি দেন না দেন সেটার উপর কি বেল অফ দ্য ফার্ম ডিপেন্ড করবে না। এটা হচ্ছে ওনার থিওরি, তাই তো? সো বেল অফ দ্য ফার্মের উপর ডিভিডেন্ডের কোনো ইম্প্যাক্ট নাই। এমএমস ভিউজ অ্যাজাম্পশন এক্সিস্টেন্স অফ পারফেক্ট ক্যাপিটাল মার্কেট, মানে কি প্রথম কন্ডিশনে উনি দিছে কি যে একটা পারফেক্ট ক্যাপিটাল মার্কেট থাকতে হবে। পারফেক্ট ক্যাপিটাল মার্কেট কি বোঝায়? অল ইনভেস্টর আর রেশনাল, ইনফরমেশন ইজ অ্যাভেলেবল টু অল ইনভেস্টর এন্ড নো ট্রানজাকশন কস্ট। তার মানে সমস্ত ইনভেস্টরটা কি ইনভেস্টররা রেশনাল হবে, তারা কোনো আজে বাজে শেয়ার কিনবে না, ভালো শেয়ার সবসময় কিনবে। ইনফরমেশন ইজ অ্যাভেলেবল টু অল ইনভেস্টর টু দ্য ট্রানজাকশন নো ট্রানজাকশন কস্ট, মানে কোন একটা কোম্পানির সম্বন্ধে যদি কোনো একটা নিউজ আছে এটা কোনো ইনসাইডার নিউজ না, এই নিউজটা সবার কাছে অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে? এবং এই নিউজটা পেতে গেলে আপনার কোনো খরচ করতে হবে না, কোনো ট্রানজাকশন কস্ট নাই। নো ইনভেস্টর ইজ লার্জ এনাফ টু ইনফ্লুয়েন্স দ্য মার্কেট প্রাইস অফ দ্য সিকিউরিটিজ, মানে কোন ইনভেস্টর কি অনেক বড় না যারা কি সিকিউরিটিজ মার্কেটকে কি আপনার ইনফ্লুয়েন্স করতে পারে। সিকিউরিটিজ আর ইনফাইনাইটলি ডিভাইজেবল, মানে শেয়ারের নাম্বার অফ শেয়ার দিয়ে এটা কি ডিভাইজেবল। যেমন আমাদের সবচেয়ে মিনিমাম লট কি একটা শেয়ার, আপনি মার্কেট থেকে ইচ্ছা করলে একটা শেয়ারই কিন্তু কিনতে পারবেন। এটাই বলছে যে সিকিউরিটিজ আর ইনফাইনাইটলি ডিভাইজেবল। জিরো ফ্লোটেশন কস্ট, তার মানে কি আপনার কোন একটা শেয়ার অথবা কোন একটা শেয়ার ইস্যু করতে গেলে অথবা কিনতে গেলে এখানে কোনো ফ্লোটেশন কস্ট নাই। তো এই হচ্ছে পারফেক্ট ক্যাপিটাল মার্কেটের আপনার 2।
হ্যালো জি স্যার। হ্যালো, ওই কারেন্ট চলে গেছিল, সরি সরি, কারেন্টে কি হলে ওয়াইফাই চলে গেছিল। কি জানিছিলাম, ওই যে এক্সিস্টিং অফ পারফেক্ট ক্যাপিটাল মার্কেট। 2, ফার্ম ইনভেস্টমেন্ট পলিসি ইজ ওয়েল নোন। তার মানে কি, কোম্পানি যে ইনভেস্টমেন্ট করবে এটাও কি সবাই জানে। অ্যান্ড উইথ ইনভেস্টমেন্ট ফ্রম আউট অফ রিটার্ন আর্নিংস, এবং ইনভেস্টমেন্টটা হবে কি রিটার্ন আর্নিংস এর বাইরে, নাকি? ফার্মস রিস্ক ক্লাস ডাজ নট চেঞ্জ এন্ড নো চেঞ্জ ইন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। সো এখানে দেখেন, এখানে অনেকগুলো প্যারামিটার বলা আছে। 3 নাম্বার, নো ডিফারেন্সেস ইন ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল ফর ক্যাশ ডিভিডেন্ড এন্ড ক্যাপিটাল গেইন। ক্যাশ ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেইন দুইটার কোনোটার জন্যই কি ট্যাক্স রেট কি আপনার সেপারেট হবে না। আর লাস্টে বলছে পারফেক্ট সার্টেনিটি অফ ফিউচার ডিভিডেন্ড এন্ড প্রাইসেস, এবং পারফেক্ট সার্টেনিটি অফ ফিউচার ডিভিডেন্ড এবং প্রাইসেস, ডিভিডেন্ড এবং প্রাইসের কি একটা নিশ্চয়তা থাকবে। ঠিক আছে, এই কন্ডিশন গুলি যদি ঠিক থাকে তাইলে হলো কি আপনার 1 নাম্বার থিওরি কাজ করবে। কথার মানে বুঝছেন? কথা ক্লিয়ার? হ্যালো, জি স্যার। স্যার ক্লিয়ার কিনা কি বলছে? নো ইস্যু? স্যার আরেকবার একটু কাইন্ডলি প্লিজ। কোনটা? স্যার এই যে ফ্যাক্টর গুলা যদি সব মানে কনস্ট্যান্ট থাকে তাহলে এমএম থিওরিটা কাজ করবে, এটাই তো সারমর্ম কাজ করবে, এক্সপ্লেইন করতেছে। হ্যাঁ এমএম থিওরিটা কাজ করে। এখন ফ্যাক্টর গুলি ক্লিয়ার কিনা, এই কন্ডিশন গুলি ক্লিয়ার কিনা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আবার বলি, এক্সিস্টেন্স অফ পারফেক্ট ক্যাপিটাল মার্কেট। পারফেক্ট ক্যাপিটাল মার্কেট বোঝায় অল ইনভেস্টর ও রেশনাল ইনফরমেশন সবার কাছে অ্যাভেলেবেল থাকবে, হ্যাঁ, এবং একজন অনেক বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করবে না। এখানে ডিভাইজেবল শেয়ার থাকবে, মানে সবচেয়ে ছোট সংখ্যা, মানে একটা যেমন এখন কেনা যায়। ইস্যু কিনতে গেলে বিক্রি করতে গেলে কোনো কস্ট থাকবে না, জিরো ফ্লোটেশন কস্ট। আর 2 নম্বরে বলছে ফার্ম যে ইনভেস্টমেন্ট করবে, হ্যাঁ, এটা সবার কাছে, হ্যাঁ, অ্যাভেলেবেল থাকবে, এবং তার রিটার্ন থেকে আপনার ইনভেস্টমেন্টটা হবে, এবং রিস্ক ক্লাস সবাই জানবে, এখানে রিকার্ড রেট অফ রিটার্নের কোনো চেঞ্জ আসবে না। আর 3 নম্বরে বলছে কি, আপনার ক্যাশ ডিভিডেন্ড হোক অথবা ক্যাপিটাল গেইন হোক, দুইটারই কি আপনার ট্যাক্স রেট সেম হবে। আর 4 নম্বরে বলছে পারফেক্ট সার্টেনিটি অফ ফিউচার ডিভিডেন্ড এন্ড প্রাইসেস, আপনার ফিউচার ডিভিডেন্ড এবং প্রাইস আসবে যেটা, সেটা কি আপনার নিশ্চিত থাকবে যে আপনি এত টাকা পাবেনই, ডিভিডেন্ডও পাবেন, এবং কত টাকা প্রাইস আসতে পারে সেটাও কি আপনার জানা থাকবে। এই এখন আছেন এটার ম্যাথমেটিক্যাল প্রুফ। স্যার এই ম্যাথমেটিক্যাল প্রুফ প্র্যাকটিক্যালি কি এইগুলা স্যার সম্ভব? সেটা পরে, আগে আমাদের থিওরিটা পড়ে নেই, তারপরে। ঠিক আছে, আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না এটা, প্র্যাকটিক্যালি জীবনে এটা সম্ভব না, অসম্ভব, অ্যাবসার্ড। স্যার এটা তো অনেক বড়। বড় তাতে কি হয়েছে? স্যার 5টা বাজে। আপনাদের ক্লাস তো 5:15 পর্যন্ত। জি স্যার। জি স্যার, কন্টিনিউ করুন। কি এমনিতে কারো কি বাসায় কোনো অ্যাপ্লিকেশন আছে নাকি, যে অথবা কেউ বাইরে থেকে ক্লাস করতেছে চলে যাবে? আচ্ছা, এক কাজ No, করতে sir, পারি no. আমি, এখানে দেখেন, আসলে এটা 5:15 মধ্যে শেষ হবে না, এটা ট্রু। এখানে আমি কিছু জাস্ট হলো কি হালকা বলে যাই, হ্যাঁ, আপনারা তারপরে দেখেন, বাসায় দেখেন, নিজ দিয়ে আমি আবার দেখাবো, কোনো সমস্যা নাই। জি প্রথমে দেখেন পি নট, পি নট হলো D1 P1 ডিভাইডেড বাই 1 প্লাস কে। কথাটা কি মানে বুঝছেন? পি নট, মার্কেট প্রাইস। D1 কি? P1 হলো ডিভিডেন্ড। D1 ডিভিডেন্ড কারেন্ট নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার। DO0 হলো কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড, তাই না? আর D1 হচ্ছে জি 1 বছর পরে যে ডিভিডেন্ডটা দেবো সেটা। আর জি P1 হচ্ছে কি P2। প্রাইস 1 বছর পরের যে প্রাইসটা সেটা, তাই তো? জি স্যার। জি স্যার। এই দুইটাকে যদি আমি ডিসকাউন্টিং করি তাহলে কি আজকের ভ্যালু পেয়ে যাব, পি নট পেয়ে যাব। জি স্যার। জি স্যার। 1 বছর পরের দুইটা জিনিস, এক হলো ডিভিডেন্ড, এক হলো প্রাইস, এই দুইটাকে ডিসকাউন্টিং করলে আমি পি নট পেয়ে যাব, এটাই লিখছি। মানে পি নট ইকুয়াল টু D1 প্লাস P1 ডিভাইডেড বাই কি 1 প্লাস কে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। এখন দেখেন পি নট হলো একটা শেয়ারের প্রাইস,
এটাকে যদি আমি n দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে? কোম্পানি ভ্যালুটা পাওয়া যাবে স্যার। টোটাল কোম্পানির ভ্যালু। এই 2 নম্বরে কিন্তু তাই বলছে। সবগুলোর সাথে n দিয়ে গুণ হবে, জি নাম্বার অফ জি, শেয়ার। সবগুলোর সাথে n দিয়ে গুণ হবে, তাহলে আমি বিল অফ দ্য ফার্ম পেয়ে গেলাম। স্যার এটা n কি নাম্বার অফ শেয়ার বোঝাচ্ছে এখানে? n হলো নাম্বার অফ শেয়ার। জি, জি স্যার। ঠিক আছে। জি স্যার। জি স্যার। সো নাম্বার অফ শেয়ার। এখন দেখেন যে আমার যদি ইনভেস্টমেন্ট অপরচুনিটি থাকে, ইনভেস্টমেন্ট অপরচুনিটি তো থাকবেই, স্বাভাবিক তাই না? সো ইনভেস্টমেন্ট অপরচুনিটি জি থাকে, স্যার। তাহলে কি আপনি নতুন শেয়ার ইস্যু করবেন? জি স্যার। তাই তো? নতুন জি শেয়ার স্যার। কতগুলো ইস্যু করবেন? সেটা তো মার্কেট। তো স্যার ডিপেন্ড করবে যা ইনভেস্টমেন্টের রিকোয়ার্ড যা রিকোয়ারমেন্ট রিকোয়ার্ড অনুযায়ী। যা রিকোয়ার্ড সেই। সো এখন এখানে বললো আপনি ডেল এন শেয়ার ইস্যু করলেন। ডেল এন হলো টোটাল চেঞ্জ শেয়ার, নতুন নিউ শেয়ার অফিস। জি স্যার। কোন প্রাইসে আপনি ইস্যু করবেন? পি নটে না পি ওয়ানে? দুইটার P1-এ। পি ওয়ানে। আমি 1 বছর পরে যে প্রাইসটা থাকবে সেটাই তো, কারণ এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে তো আমি লুজ করতে পারবো না, তাই না? তো জি আমরা স্যার। সবসময় কি জি পি স্যার। ওয়ান প্রাইসে ইস্যু করবো, ঠিক আছে? পি ওয়ান প্রাইসে আমরা ইস্যু করব, ঠিক আছে। তো এখন দেখেন এখানে একটা জিনিস নিয়ে আসছি আমরা। আগে ছিল এন, এখন এন প্লাস ডেল এন ইন্টু পি ওয়ান মাইনাস ডেল এন পি ওয়ান। এই ইকুয়েশন এটা বসাইলাম। কি বসালাম? n দেখেন প্লাস ডেল এন ডেল এন। প্লাস ডেল এন পি এন মাইনাস ডেল এন পি এন। ডেল এন পি এন ডেল এন পি এন দুইটা কাটা, থাকলো কি এন ডি ওয়ান এন পি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কে। তার মানে এই ইকুয়েশন স্যার আমার ডিভাইডেড বাই ওয়ান। জি জি বলেন। ডেল এনটা কি আমার চেঞ্জেস ইন নাম্বার অফ শেয়ার? জি জি, চেঞ্জ ইন এডিশনাল নাম্বার, নিউ নাম্বার শেয়ার। তো এডিশনাল যেটা হবে সেটা আমি কোথা জি, থেকে এডিশনাল যেটা পাবো? নিউ ইস্যু করবো সেটা, ঠিক আছে। সো দেখেন 2 নম্বর রিকোয়ারমেন্ট, 2 নম্বর ইকুয়েশন আর 3 নম্বরের ইকুয়েশন কোনো পার্থক্য নাই। কোনো পার্থক্য আছে? না স্যার। না স্যার, কতক্ষণ? যে সো ডেল এন পি এন নিয়ে আসছি, আবার ডেল এন পি এন মাইনাস করে দিয়েছি, সো নেট ইম্প্যাক্ট নীল, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন আসছে আপনাদের কাছে যে আমি ডেল এন পি এন, ডেল এনটা শুধু পি ওয়ানে নিয়ে আসলাম কিন্তু ডি ওয়ানে আনলাম না কেন? এখানে এন প্লাস ডেল এন কেন লিখি নাই ইন্টু ডি ওয়ান? এন প্লাস ডেল এন ইন্টু ডি ওয়ান কেন লিখি নাই? কিন্তু এখানে তো ঠিকই পি ওয়ান, পি ওয়ান এর আগে নিয়ে আসছি, কিন্তু ডি এর আগে কেন আনলাম না বলেন? কারণ আমার যে প্রেজেন্ট যে শেয়ার হোল্ডাররা আছে তাদের পোর্শনটা এখানে, ও নো, তাদের যে। ডিভিডেন্ড বেসিক্যালি কি এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা পাবে, জি যারা স্যার। 1 বছর পরে আসবে তারা কিন্তু ডিভিডেন্ড পাবে না। জি পাবে না। স্যার। তো সেটাই আমি বলছিলাম যে ডিভিডেন্ড এক্সিস্টিং জি, শেয়ার। সো এখানে 4 নম্বর দেখেন যে আপনার ধরেন এখন কি ইনভেস্টমেন্ট, আপনার একটা ইনভেস্টমেন্ট আছে, আপনি প্রথমে কি আর্নিংস থেকে নিয়ে নেবেন, আর্নিংস, আপনার যা আর্নিংস থাকবে তা থেকে ডিভিডেন্ড দিয়ে দিবেন, ডিভিডেন্ড দেওয়ার পর বাকি যা থাকবে সেটাই কি আপনি ইয়াতে নিয়ে আসবেন, তাই না? ইনভেস্টমেন্টে নিয়ে আসবেন। জি স্যার। ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট, ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট হলো আয়, আর ই হলো আর্নিংস, আর্নিংস থেকে ডিভিডেন্ড দিয়ে দিলাম, বাকিটুকু কি আমি প্রজেক্টে নিয়ে নিলাম। সো রিমেনিং পোর্শনটুকু কি আমার শেয়ার ইস্যু করতে হবে। কথার মানে বুঝছেন? মনে হয় না। জি। স্যার আরেকবার একটু বোঝাবেন? আমি বললাম ধরেন ই হলো আপনার 100 টাকা আছে, 100 টাকার মধ্যে আপনি ডিভিডেন্ড দিয়ে দিচ্ছেন 60 টাকা, সো আপনার থাকলো কত? 40 কোটি টাকা থাকলো। জি। 100 কোটি থেকে 60 কোটি টাকা ডিভিডেন্ড দিয়ে দিলেন, আর আপনার থাকলো হলো 40 কোটি টাকা। এখন আপনার ইনভেস্টমেন্ট হলো 150 কোটি টাকা, আপনার ইনভেস্টমেন্ট করতে হবে 150 কোটি টাকা। তো আপনি রিটেন আর্নিংস থেকে আনতেছেন কত? 40। 40। 40। তাহলে বাকি 110 কোটি টাকার কি আপনি নতুন শেয়ার ইস্যু করবেন। ক্লিয়ার? জি জি। স্যার, এবার ক্লিয়ার স্যার। জি এটাই স্যার। বলছে এই যে ডেলেন, ডেলেন পিওন শেয়ারটা যে আনবেন এটা কত টাকার আনবেন?
ওইটা এটা ওই হলো 110 টাকা। ব্যালেন্সটা জি ডেল এন্ড পিওনের ব্যালেন্সটাই হলো কি এটা। ওকে স্যার, ক্লিয়ার স্যার। ঠিক আছে, জি স্যার। এখন এই ডেল এন্ড পিওনের ভ্যালুটা মানটা আমরা ইকুয়েশন 3-এ দিয়ে দিব। এই ডেল এন্ড পিওনের ভ্যালুটা এই যে এখানে ডেল এন্ড পিওনের ভ্যালুটা। ঠিক আছে, ডেল এন্ড পিওনের ভ্যালু হচ্ছে কত, ইনভেস্টমেন্ট মাইনাস এই যে এখানে দেখেন আমরা ডেল এন্ড পিওনের ভ্যালুটা বসাইলাম, আর্নিং প্লাস আর্নিংস প্লাস ND1। ডিভিডেন্ড। ঠিক আছে, ক্লিয়ার? জি জি স্যার। এই ডেল এন্ড পিওনের ভ্যালুটা আমরা এখানে বসালাম, এই ডেল এন্ড পিওনের ভ্যালুটা এখানে বসালাম, বসিয়ে এখন ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে ND1 পজিটিভ, ND1 নেগেটিভ, এটা কাটা। সো থাকলে কি n প্লাস ডেল এন পি ওয়ান, n প্লাস ডেল এন পি ওয়ান মাইনাস আই প্লাস ই ডিভাইডেড বাই 1 প্লাস কে। দেখেন তো এটা হলো লাস্টের ইকুয়েশন। সো এখানে কোনো ডিভিডেন্ড আছে? না স্যার। ডিভিডেন্ড ডি এটা আছে? না নো স্যার, স্যার। ভ্যালু অফ দ্য ফার্মের উপর ডিভিডেন্ডের কোনো ইমপ্যাক্ট নাই। ইমপ্যাক্ট নাই, ওটা প্রুফ। জি স্যার। Since dividend D are not found, we and concluded dividend does not have any impact of the share price of the firm. ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ স্যার। আমি কি লেকচার শিটে কি দিয়ে রাখবো এটা? জি স্যার, জি স্যার, এখানে চারপাশে দিয়ে দেন জি স্যার। স্যার। জি স্যার। ওকে, আমি দিচ্ছি, আপনারা এটা বাসায় দেখবেন। জি স্যার। যদি নেক্সট দিন কোনো প্রবলেম থাকে আমি দেখাবো, আর অনেক অঙ্ক আছে, অঙ্কগুলি করিয়ে দিব। ঠিক আছে, জি ওকে স্যার। স্যার। ওকে, তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লেকচার শিট নিয়ে যান। লেকচার দিয়ে নিক। ঠিক আছে, হ্যাঁ, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, হ্যাঁ, স্যার হ্যালো, পেয়েছি স্যার, থ্যাংক জি ইউ স্যার। স্যার। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার।